রহমান যখন এই কাজগুলো করছেন, আমরা দেখছি যে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বাড়ছে। তারা বলছেন যে আমরা জিয়াউর রহমানকে দেখছি আমাদের মাঝে। অর্থাৎ তারেক রহমান বিদেশ থেকে এসে মানুষকে বা মানুষের কাছে যাবার জন্য যে ব্যবস্থাগুলো নিজ থেকে করছেন, এটা দলের মধ্যে বলা যায় হারানো ইমেজ ফিরে আসার একটা লক্ষণ আমরা দেখছি। এমনও হয়েছে তিনি মঞ্চে উঠবেন, তার জন্য হিউজ সিকিউরিটি, সেটা ভেদ করে তিনি মঞ্চে এসে মানুষের হাত ধরছেন, মানুষকে আপন করে নিচ্ছেন। তারেক রহমান জানেন তার জীবনের উপর হুমকি আছে, তারপরও তিনি ছুটে যাচ্ছেন মানুষের কাছে। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন গাড়ি থামিয়ে, কথা বলছেন মানুষের সাথে, ব্যবসায়ীদের সাথে, যারা তারেক রহমানকে দেখার জন্য তার বাড়ির আশেপাশে বা অফিসের আশেপাশে দাঁড়িয়ে আছেন, তিনি তাদের কাছে ছুটে যাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন। এই যে দৃশ্যগুলো, এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন। জনাব তারেক রহমান বাংলাদেশে তার একটা নতুন ডায়নামিক রাজনীতির যাত্রা শুরু করতে যাচ্ছেন। তিনি সিলেটে গেছেন, তাকে সবাই দুলাভাই ডেকেছে। প্রায় গত ২০ বছর পর তিনি তার শ্বশুর বাড়ির এলাকা সিলেটে গেছেন। অর্থাৎ মানুষকে আপন করে নেয়া, মানুষ তারেক রহমানকে পেয়ে কথাগুলো বলতে পারছেন, যেগুলো বিগত সময় নেতাদের কাছে বলতে পারতেন না। আমরা দেখতাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি জনতার নেতা বলা হলেও তিনি কখনো, কখনো তার কন্ট্রোল হারিয়ে ফেলতেন। রাগ করতেন, কাউকে ধাক্কা মারতেন, গায়ে হাত তোলা ইয়ে করতেন। এটা আসলে বয়সের কারণে বা মানুষটা অনেক অসুস্থ থাকেন, খুঁড়িয়ে, খুঁড়িয়ে হাঁটেন, অনেক কারণ হতে পারে। কিন্তু তারেক রহমান আ হুমকি থাকার পরও তিনি মানুষের কাছে বারবার ছুটে যাচ্ছেন। মানুষকে মঞ্চে ডেকে কথা শুনছেন। কি করবেন বিজয়ী হলে সেটা আশ্বাস দিচ্ছেন। মাঝে, মাঝে আবার তিনি, আমি এটার সাথে সমর্থন করি না, এমন কিছু বক্তব্য দিচ্ছেন যেটা আ বিপরীত গ্রুপকে ন্যারেটিভ তুলে দিচ্ছেন, যেটা কাফের, মুশরিক, শিরক, মুনাফিক, ধর্ম নিয়ে ব্যবসা, জান্নাতের টিকেট। এই বিষয়গুলো নিয়ে বিতর্ক রয়েছে। আমি এই বিষয়গুলো, আমি একটা জিনিস সবসময় কৌশলী এড়িয়ে চলি। দেখবেন যে আমার ভিডিওতে মানুষ আমাকে খুব কম গালাগাল করে। এর কারণটা কি? কারণটা হলো আ আমি মানুষকে আসলে খেপাতে চাই না। খেপাতে চাই না মিনস সমালোচনা করলে যৌক্তিকভাবে করতে চাই। এমন সমালোচনা করতে চাই না যেন মানুষ মনে না করে এটা আমার ইনটেনশন বা আমি ওটাকে পছন্দ করি না। যেটা সাদা সেটাকে আমি সাদা বলি, যেটা কালো সেটা কালো বলি। যে কারণে দেখবেন যে যেকোনো মানুষই আমার যারা ভিডিও দেখেন, তারা এটুকু বোঝার চেষ্টা করেন যে না, তার একটা নিরপেক্ষতার জায়গা আছে। তিনি যে সংবাদ দিচ্ছেন সেই সংবাদটা তিনি সত্যভাবে দেওয়ার চেষ্টা করছেন। মিথ্যাটার আশ্রয় নিচ্ছেন না। তো এইজন্যই বললাম যে তারেক রহমানের কাছ থেকে আ আমি এতদিন যত বক্তব্য শুনেছি এই জায়গাটা একটু খটকা লেগেছে আমার কাছে। এবং গোলাম পরওয়ার জামাতের আমির যিনি কথাটা বলেছেন যে তিনি বিদেশ থেকে পড়াশোনা করে এসছেন বা করে আসবেন ভেবেছিলাম, তার কাছে রাজনীতির শিষ্টাচার আশা করেছিলাম। তিনি তো ভুল পথেই হাঁটলেন, আওয়ামী বা ফ্যাসিজমের ন্যারেটিভই হাঁটলেন। এই কথাটা বলার সুযোগ পেয়ে গেছে যে বক্তব্যটার জন্য, সেই বক্তব্যটা এড়িয়ে চললে আমার মনে হয় আমাদের যুবরাজ আ তিনি তার জায়গাটাকে ধরে রাখতে পারতেন। কারণ আমরা নতুন রাজনীতিতে এখন ব্লেম, এই যে একজন একজনকে অভিযুক্ত করা, এই জিনিসটা আর নিতে পারছি না। আমরা মনে করছি যে নতুনভাবে রাষ্ট্রকে গঠন করতে হলে সবার মধ্যে পজিটিভ চিন্তা থাকা উচিত। একটা লড়াই হবে বিএনপি জামাতের মধ্যে, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে। সেটা হবে তাদের যোগ্যতার আলোকে। কে কি করবেন সেই ইশতেহারের মাধ্যমে। প্রতিটা বক্তব্যে তারা রাষ্ট্রকে কিভাবে তুলে ধরবেন, কে ক্ষমতা আসলে কি করবেন, জনগণকে কি দিবেন, এই ভিন্নতার মধ্যে ৭১ ইস্যু, ধর্ম ইস্যু, মাথায় টুপি ইস্যু, এই জিনিসগুলো আমরা আসলে নতুন প্রজন্ম চাই না। যেমন জামাতের নেতারা বললেন, ধর্ম নিয়ে তারাই রাজনীতি করে। গোলাম পারওয়ারি বললেন, যারা নির্বাচন আসলে মাথায় টুপি দেয়। আমরা তো ১২ মাসই টুপি পড়ি, ১২ মাসই নামাজ পড়ি, ১২ মাসই আমরা ইসলাম এবং মানে কোরআন এবং হাদিসের নিয়ম মেনে চলি। কিন্তু যারা নির্বাচন আসলে দাড়ি টুপি কি বলে মাথায় টুপি দেন, মসজিদে যান, তারা ধর্ম নিয়ে ব্যবসা করছেন। এই যে কথাগুলো আসলে, এই কথাগুলো রাজনীতিতে মানুষকে বিভাজিত করছে। দর্শক, দ্বিতীয় বিষয় যেটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো জামাত ইসলাম। জামাত ইসলামের ভেতর থেকে যে